হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 2025 সালের ফেব্রুয়ারি মাসের অতি গুরুত্বপূর্ণ 30টি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে থাকবে। ঠিক আছে, আমরা মোট 100 কারেন্ট অ্যাফেয়ার্স করবো ফেব্রুয়ারি মাসের। তার মধ্যে এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2তে আমি তোমাদের বাকি 70টা প্রশ্ন করিয়ে দেবো। ঠিক আছে, 3 তারিখ নাগাদ করিয়ে দেবো। আজ হচ্ছে 1 তারিখ, 3 তারিখে বাকি 70টা তোমাদের করিয়ে দেবো। তো আজ হচ্ছে বাছাই করা 30টি প্রশ্ন থাকবে। তো অবশ্যই মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। 30টি প্রশ্ন রাখবো, যেগুলো ডিটেলস প্রয়োজন সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো চলে যাব আমাদের প্রথম প্রশ্ন। দেখো কি আছে। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই তোমরা প্রত্যেকে ক্লাসটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, সম্প্রতি কে ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আজকের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই। তো 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন জ্ঞানেশ কুমার, বা নিযুক্ত হয়েছেন কে? জ্ঞানেশ কুমার, ভারতের 26তম নির্বাচন কমিশনার। প্রশ্ন থাকতে পারে যে বর্তমান ভারতের নির্বাচন কমিশনার কে? তখন বলবে জ্ঞানেশ কুমার। তিনি কততম যদি বলা হয় তখন বলবে 26তম। দেখো, তিনি ভারতের পূর্ব মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের স্থলাভিষিক্ত হলেন। এর আগে কে ছিলেন? 25তম রাজীব কুমার ছিল। চলো নির্বাচন কমিশন সম্পর্কে তোমাদের কয়েকটা কথা বলি। নির্বাচন কমিশনে একজন চিফ ইলেকশন কমিশনার বা একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকেন এবং দুজন নির্বাচন কমিশনার থাকেন। এই যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, এটা প্রতিষ্ঠা হয়েছিল 25শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য এই 25শে জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এটাও প্রশ্ন থাকে যে কোন দিনটা জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। কবে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছে সেটাও পরীক্ষায় প্রশ্ন থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর কি আছে। আর তোমরা যদি সম্পূর্ণ 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পারচেজ করতে পারো। অথবা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ গ্রুপে যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তো আমরা বলে দেবো যে কিভাবে আমাদের গ্রুপে জয়েন করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, সব কিছু বলে দেবো। ঠিক আছে, তো 2 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কে ভারতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব জিতেছেন? সম্প্রতি ভারতের স্নুকার চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল, যেখানে পঙ্কজ আদবানি, ভারতের বিখ্যাত স্নুকার প্লেয়ার, স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025 জয়ী হয়েছে। ঠিক আছে, স্নুকার চ্যাম্পিয়নশিপ, যেমন আমরা ক্রাম খেলি সেরকমই স্নুকার খেলা হয়, এরকম লাঠি দিয়ে মারতে হয়, তোমরা তো জানোই প্রত্যেকে। তো পঙ্কজ আদবানি। 3 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। সম্প্রতিকে ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট সংস্থা ICAI এর 73তম অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কে? ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট সংস্থা ICAI এর 73তম অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন সম্প্রতি চরণজিৎ সিং নন্দা। কে নিযুক্ত হয়েছেন? চরণজিৎ সিং নন্দা। ডিটেলসে দেখে নাও। এই যে ICAI, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1 জুলাই 1949 সালে, হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। অবশ্যই প্রত্যেকে ক্লাসটা লাইক করে তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। দেখো, 38তম জাতীয় গেমস 2025 পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দল? তা দেখো, সম্প্রতি 38তম জাতীয় গেমস আয়োজিত হলো। এটা আয়োজিত হয়েছে উত্তরাখণ্ডে, যাই হোক 38তম এটা হলো 2025 সালে। এটা এই ফেব্রুয়ারি মাসে আয়োজিত হয়েছে। তো এবারে সর্বোচ্চ পদক তালিকায় রয়েছে সার্ভিসেস, যে দলটাকে শুধু অপশানে দেখবে অনেক জায়গাতে শুধু সার্ভিসেস লেখা থাকবে, বা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড বা আর্মি লেখা থাকবে। ঠিক আছে, তো আর্মি বলো বা সার্ভিসেস বলো বা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড বলো, একই হচ্ছে তিনটাই। তো 38তম জাতীয় গেমসে সর্বাধিক পদক জিতেছে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড অথবা আর্মি। এখানে দেখো, সার্ভিসেস মোট পদক জিতেছে 121টি, স্বর্ণ পদক 28, রৌপ্য পদক হচ্ছে 26, ব্রোঞ্জ পদক হচ্ছে 27। ঠিক আছে, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে রয়েছে হরিয়ানা।
চলো 5 নম্বর প্রশ্নটা দেখো, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 5 হচ্ছে 39তম জাতীয় ক্রীড়া আয়োজন করবে কোন রাজ্য? 39তম, এটা তো হলো 38তম, এরপর 39তম আয়োজন করবে কোন রাজ্য? 39তমটা আয়োজন করবে মেঘালয়। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 39তম আয়োজিত হবে মেঘালয়। 38তম জাতীয় ক্রীড়া 2024 আয়োজিত হয়েছে কোথায়? এবারেরটা আয়োজিত হলো উত্তরাখণ্ডে, আমি তোমাদের এক্ষুনি বললাম উত্তরাখণ্ডে। আর 39তম আয়োজিত হবে মেঘালয়। এটা হচ্ছে ন্যাশনাল গেমস বা জাতীয় ক্রীড়া। 6 নম্বর প্রশ্নটা দেখো, করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ সহজ ভাষায় যদি বলা হয় তো দুর্নীতির তালিকায় ভারতের স্থান কত সারা পৃথিবীতে? দুর্নীতির তালিকায় দেখে নাও, ভারতের স্থান হচ্ছে 96। মানে কি পরিমাণ দুর্নীতি হয় বুঝে নাও তাহলে, ঠিক আছে। যে কয়েকটা দেশের মধ্যে তালিকা তৈরি করা হয়েছে, তারপরে একেবারে শেষের দিকে নাম হচ্ছে ভারতের। তো করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 96। প্রথমে রয়েছে ডেনমার্ক, সেকেন্ড হচ্ছে ফিনল্যান্ড, থার্ড হচ্ছে সিঙ্গাপুর। প্রত্যেকটা তালিকায় দেখতে পারবে তুমি ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, এগুলো কিন্তু প্রথম দিকেই থাকবে, 1 2 3 4-এর মধ্যে থাকছে, ঠিক আছে। ভারতের র্যাঙ্ক হলো 96। 30 নম্বর 7 নম্বর দেখো, এটা হবে হেনলে, ফেললে নয়, এটা হচ্ছে হেনলে। পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? দ্রুত টাইপ করতে গিয়ে এগুলো হয়ে গেছে। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, এটাকে বলা হয় হেনলে পাসপোর্ট ইন্ডেক্স। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স বলতে কি, যে দেশের পাসপোর্টের ক্ষমতা যত বেশি সেই হিসেবে তালিকা তৈরি করা হয়। অর্থাৎ ভারতের পাসপোর্ট যদি আমি থাকে আমার কাছে, তো আমি কতগুলো দেশ যেতে পারবো, ঠিক আছে, সেই হিসেবে এটা তালিকা করা হয় কতগুলো দেশ। তো কি হবে কারেক্ট আনসার? ভারতের হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 80। আর ফার্স্ট স্থানে হচ্ছে সিঙ্গাপুর, সেকেন্ড হচ্ছে জাপান, থার্ড হচ্ছে সাউথ কোরিয়া। এরা যে কোনো দেশ উইদাউট ভিসা যেতে পারবে। সিঙ্গাপুরের পাসপোর্ট যদি তোমার কাছে থাকে উইদাউট ভিসা, তুমি যে কোনো দেশ যেতে পারবে, প্রায় সব দেশ যেতে পারবে। তো সিঙ্গাপুর ফার্স্ট রয়েছে, সেকেন্ড জাপান এবং সাউথ কোরিয়া। তাহলে জাপানের লোক উইদাউট ভিসা যে কোনো দেশে যেতে পারবে জাপানের পাসপোর্ট থাকলে, মানে তাদের পাসপোর্টের ক্ষমতা এত বেশি। 8 নম্বর হচ্ছে রাজস্থানের আজমিরে অবস্থিত ফই সাগর হ্রদের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? রাজস্থানের আজমিরে অবস্থিত একটা হ্রদ যেটা হচ্ছে ফই সাগর হ্রদ, সেটার নামটা পরিবর্তন করে বরুণ সাগর করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? বরুণ সাগর। প্রশ্ন তোমাদের থাকতে পারে যে বরুণ সাগর হ্রদটি কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। বলতে পারে কোন শহরে অবস্থিত বা স্থানটির নাম কি, তখন বলবে আজমিরে অবস্থিত, ঠিক আছে। চলো 9 নম্বর প্রশ্ন দেখো কি আছে। নিম্নের মধ্যে কোন খেলোয়াড় 2025 সালে বিশ্বের সর্বাধিক আয় করা খেলোয়াড়? বিশ্বের সর্বাধিক সবথেকে বেশি আয়যুক্ত খেলোয়াড় কে? বিরাট কোহলি? না, কখনোই না, ক্রিকেট প্লেয়ার হবেই না, এখানে ফুটবল খেলোয়াড় হওয়ার চান্সটাই সব থেকে বেশি। কারেক্ট আনসার হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রথমে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অপশন সি। তার আয় হচ্ছে অ্যানুয়াল ইনকাম হচ্ছে $285 মিলিয়ন, ঠিক আছে। 10 নম্বর হচ্ছে বিশ্বের বৃহত্তম ঝুমুর উৎসব নৃত্য প্রদর্শন 2025-এর আয়োজন করেছে কোন রাজ্য? এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে, বিশ্বের বৃহত্তম ঝুমুর উৎসব। ঝুমুর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যেমন নৃত্য, ঠিক আছে। এটা কোন রাজ্যের প্রশ্ন থাকে অনেক সময়, ঝুমুর হচ্ছে কোন রাজ্যের লোকনৃত্য। তো আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে পুরুলিয়া জেলার লোকনৃত্য হচ্ছে ঝুমুর, তেমনি হচ্ছে ঝাড়খণ্ড, তেমনি হচ্ছে আসাম। তো ঝুমুর উৎসব একসঙ্গে 8000 ঝুমুর নৃত্যশিল্পী অংশগ্রহণ করে রেকর্ড করেছে আসাম সরকার। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, আসাম, ঠিক আছে। এই প্রোগ্রাম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রিসেন্ট 3-4 দিন আগেই। 11 দেখো কোন দিনটি জাতীয় উৎপাদকতা দিবস বা ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে হিসেবে পালন করা হয়? ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে হিসেবে পালন করা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। থিম কি হচ্ছে এবারের? ফ্রম আইডিয়াস টু ইম্প্যাক্ট, প্রোটেক্টিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফর কম্পিটিটিভ স্টার্টআপস। আরেকবার, ফ্রম আইডিয়াস টু ইম্প্যাক্ট, প্রোটেক্টিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফর কম্পিটিটিভ স্টার্টআপস। 12ই ফেব্রুয়ারি হচ্ছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে। 12 নম্বর প্রশ্ন দেখো,
কোন দিনটি বিশ্ব রেডিও দিবস হিসেবে পালন করা হয়? এগুলো হচ্ছে দিবসগুলো। আমি যখন পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের পিডিএফটা প্রোভাইড করি, সেখানে ইম্পর্ট্যান্ট ডেজ, ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট, ইম্পর্ট্যান্ট সৈন্য অভ্যাস, র্যাঙ্কিং, বই লেখক, সব কিছু আলাদা আলাদা করে পার্ট করে করা থাকে, যেমনটা আমরা 2024 সালের পিডিএফে করেছি। 2024 সালেরটা নিতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই পিডিএফটা 2025 সালের পিডিএফটাও আমি 2025-এর ফেব্রুয়ারি মাসের পিডিএফটাও করে দেবো, 2-3 দিন সময় লাগবে। তো তোমরা 3 মার্চ বা 4 মার্চের মধ্যে সেই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। আজ আমরা 30টা ইম্পর্টেন্ট প্রশ্ন করছি। কোন দিনটা বিশ্ব রেডিও দিবস হিসেবে পালন করা হয়? কারেক্ট আনসার হবে 13ই ফেব্রুয়ারি। প্রত্যেক বছর বিশ্ব রেডিও দিবস হিসেবে পালন করা হয়। থিম কি হচ্ছে? রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নটা দেখো, সম্প্রতি কোন দিনটি বিশ্ব ইউনানি দিবস হিসেবে 2025 ওয়ার্ল্ড ইউনানি ডে হিসেবে পালন করা হয়? বিশ্ব ইউনানি দিবস বা ওয়ার্ল্ড ইউনানি ডে হিসেবে পালন করা হচ্ছে কোন দিনটি? কারেক্ট আনসার হবে 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি বিশ্ব ইউনানি ডে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। বিশ্ব ইউনানি দিবস 2025 হাকিম আজমল খানের জয়ন্তী উপলক্ষে 11ই ফেব্রুয়ারি পালন করা হয়। কার জয়ন্তী? হাকিম আজমল খানের জয়ন্তী উপলক্ষে। 14 দেখো, বিজ্ঞানের নারী এবং মেয়েদের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয় কোন দিন? নারী এবং মেয়েদের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয় কোন দিনটিকে? কারেক্ট আনসার হচ্ছে 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি নারী এবং মেয়েদের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হচ্ছে, অর্থাৎ বিজ্ঞানে তাদের ভূমিকাকে তুলে ধরার জন্য এই দিনটিকে পালন করা হয়। থিম হচ্ছে আনপ্যাকিং স্টেম কেরিয়ার হার ভয়েস ইন সায়েন্স। আনপ্যাকিং স্টেম কেরিয়ার হার ভয়েস ইন সায়েন্স, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 15 দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহসভাপতিত্বে কোথায় তৃতীয় AI অ্যাকশন শিখর সম্মেলন 2025 আয়োজিত হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহসভাপতিত্বে কোথায় তৃতীয়, এটা হচ্ছে থার্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন শিখর সম্মেলন 2025 আয়োজিত হলো? কারেক্ট আনসার কি হবে? প্যারিসে আয়োজিত হয়েছে। প্যারিসে আয়োজিত হয়েছে। এই সম্মেলনের অধ্যক্ষতা করেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। এই যে সম্মেলন সেটা সভাপতিত্ব করেছেন। 16 নম্বর হচ্ছে দেখো, নিম্নের কাকে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে? রিসেন্টলি এই প্রথম কোনো মহিলা ক্রিকেটারকে দুর্নীতির জন্য ব্যান করা হয়েছে। সেই মহিলার নাম হচ্ছে সোহেলি আক্তার। সোহেলি আক্তার পাকিস্তানের মহিলা ক্রিকেটার। 2023 সালের যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই সময় ম্যাচ ফিক্সিং এর অভিযোগে 5 বছরের জন্য ব্যান করা হয়েছে। 17 নম্বর হচ্ছে, ভারত সরকার কত সাল পর্যন্ত ভারতের লিম্ফোটিক ফাইলেরিয়া যেটাকে আমরা বলে থাকি পা ফুলে যায়, সেই ফাইলেরিয়াকে বলা হচ্ছে লিম্ফোটিক ফাইলেরিসিস রোগের নির্মূল হওয়ার লক্ষ্য রেখেছে। ভারত 2027 সাল পর্যন্ত এই যে ভারতে একটা রোগ আছে পা ফুলে যায় ফাইলেরিয়া, সেই রোগকে নির্মূল করার কথা ঘোষণা করেছে। 18 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কে 2025 সালে লেবাননের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? লেবাননের মুখ্যমন্ত্রী পদে কে নির্বাচিত হয়েছেন? কারেক্ট আনসার হবে নবাব সালাম। অপশন ডি, নবাব সালাম লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এই প্রথম লেবানন সারা দেশব্যাপী নির্বাচনের মাধ্যমে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলো, যার নাম হচ্ছে নবাব সালাম। 19 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 14তম এশিয়ান মৎস্য পালন এবং জলজ কৃষি ফোরামের বৈঠক আয়োজিত হলো? কোথায় 14তম এশিয়ার মৎস্য পালন এবং জলজ কৃষি ফোরাম এর বৈঠক আয়োজিত হয়েছে? কোথায়? কারেক্ট আনসার হবে নিউ দিল্লিতে আয়োজিত হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, নিউ দিল্লি। 20 নম্বর প্রশ্নটা দেখো, মহিলা প্রিমিয়ার লিগ এর তৃতীয় সংস্করণ কোথায় আয়োজিত হলো? মহিলা প্রিমিয়ার লিগ এর তৃতীয় সংস্করণ। মহিলা প্রিমিয়ার লিগ লাস্ট 3 বছর ধরে ভারতে চালু হয়েছে, তো এবারে হচ্ছে তৃতীয় সংস্করণ। এই তৃতীয় সংস্করণটা আয়োজিত হয়েছে গুজরাটের ভদোদরাতে। কয়েকটা ডিটেলস দেখে নাও। মহিলা প্রিমিয়ার লিগ 2025, এটা হচ্ছে তৃতীয় সংস্করণ। মোট দল অংশগ্রহণ করেছিল, 5টি দল অংশগ্রহণ করেছিল। প্রথম সংস্করণ জয়ী হয় মুম্বাই ইন্ডিয়ান্স, দ্বিতীয় সংস্করণ জয়ী হয়েছিল RCB। ঠিক আছে, চলো 21 নম্বর প্রশ্নটা দেখো,
নবম এশিয়ান শীতকালীন গেমস 2025-এ কোন দেশের স্থান অধিকার করলো? কোন দেশ প্রথম স্থান অধিকার হবে? এটা হবে কোন দেশ প্রথম স্থান অধিকার করলো। নবম এশিয়ান শীতকালীন গেমস 2025 আয়োজিত হলো, যেখানে চীন প্রথম স্থান অধিকার করেছে। কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? চীন ইজ দ্য কারেক্ট আনসার। চীন প্রথম স্থান অধিকার করেছে। তো এখানে আমরা দেখে নেব, দেখো। আচ্ছা, এখানে তোমরা বলবে যে এই যে প্রশ্নটা এখানে মহিলা প্রিমিয়ার লিগ, এটার যে তৃতীয় সংস্করণ সেটাই কে জয়ী হয়েছে? তো এখনও খেলা চলছে, এটা তৃতীয় সংস্করণের ফলাফল আসেনি, তখন তোমাদের জানাবো পরে, ঠিক আছে। 21 নম্বর প্রশ্নটা দেখো, ঠিক আছে। তো নবম এশিয়ান শীতকালীন গেমস 2025 আয়োজিত হলো কোথায়? ফারুইন বা হারবিন বলে একটা জায়গা আছে চীনে, সেখানে 7 থেকে 14 ফেব্রুয়ারি আয়োজিত হয়েছে। এর ম্যাসকট ছিল বিনবিন এবং নিনি, দুটো ম্যাসকট। ভারতের পতাকা বাহক ছিলেন আরিফ খান এবং ভবানী থেক্কড়া, দুজন। দশম শীতকালীন এশিয়ান গেমস 2019 আয়োজিত হবে, 2029 হবে, এটা 2029 আয়োজিত হবে সৌদি আরবে। যদি প্রশ্ন থাকে যে দশম শীতকালীন এশিয়ান গেমস 2029 কোথায় আয়োজিত হবে, তখন বলবে সৌদি আরবে আয়োজিত হবে। পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন, মোট পদক জিতেছে 85টি, স্বর্ণপদক 32, রৌপ্য পদক হচ্ছে 27 হবে এটা, আর এ পদক হচ্ছে 26, ব্রোঞ্জ পদক। তো একটু তাড়াহুড়ো টাইপ করতে গিয়ে এরকমের বিভিন্ন রকমের অনেক মিস্টেক কাজ হয়েছে, তার জন্য দুঃখিত, একটু তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে। 22 নম্বরটা দেখো, একদিবসীয় ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ছক্কা মারা ভারতীয় খেলোয়াড়ের নাম কি? অর্থাৎ 6 রান। বিশ্ব ক্রিকেটের একদিবসীয় ক্রিকেটের ইতিহাসে একজন ভারতীয় খেলোয়াড়, যেটা বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় মানে সর্বাধিক 6 মেরেছেন, তিনি হচ্ছেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত সব থেকে বেশি 6 আছে শাহিদ আফ্রিদি 351টি, রোহিত শর্মা আছে 338টি। তো আর কিছুদিনের মধ্যেই রোহিত শর্মা প্রথম হয়ে যাবে, এটা আশা রাখছি। রোহিত শর্মা কারণ এখন কিছুদিন আরও খেলবেন তিনি, তাহলে রোহিত শর্মা 2 নম্বর। 23 হচ্ছে ভারত রং মহোৎসব 2025 কোথায় আয়োজিত হলো? ভারত রং মহোৎসব 2025 আয়োজিত হয়েছে ভারতের রাজধানী নিউ দিল্লিতে। এটি হলো বিশ্বের সবচেয়ে বড় রঙ্গমঞ্চ উৎসব, আয়োজিত হলো 28 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি, ঠিক আছে। থিম হচ্ছে এক রং শ্রেষ্ঠ রং। কি থিম? এক রং শ্রেষ্ঠ রং। 24 সম্প্রতি কোথায় 12তম বিশ্ব সরকার শিখর সম্মেলন বা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট আয়োজিত হলো? 12তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট সম্প্রতি আয়োজিত হয়েছে কোথায়? কারেক্ট আনসার হয়ে যাবে, এটা সম্প্রতি আয়োজিত হলো দুবাইতে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 25 নম্বর প্রশ্নটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি এর জন্য কোন ভারতীয় খেলোয়াড়কে ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে? তো ভারতীয় খেলোয়াড় হিসাবে শিখর ধাওয়ানকে ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া এবং 2-1 বাইরের খেলোয়াড় আছে। তো আমরা শিখর ধাওয়ানটাই মনে রাখবো, কারণ পরীক্ষায় যদি আসে তো শিখর ধাওয়ানটাই আসবে। কোন ভারতীয় খেলোয়াড়কে নিয়োগ করা হয়েছে ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা চলছে সেখানে, ঠিক আছে। 26 নম্বর প্রশ্নটা দেখো, ভারত এবং মিশরের মধ্যে সংযুক্ত সৈন্য অভ্যাস, ভারত এবং মিশরের মধ্যে সংযুক্ত সৈন্য অভ্যাস সাইক্লোন 2025 এর তৃতীয় সংস্করণ কোথায় আয়োজিত হলো? ভারত এবং মিশরের মধ্যে যে সৈন্য অভ্যাস তার নাম হচ্ছে সাইক্লোন, ঠিক আছে। তো সাইক্লোন 2025 আয়োজিত হয়েছে কোথায়? রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র। কোথায় আয়োজিত হলো? কারেক্ট আনসার হবে রাজস্থান। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। 27 নম্বর। আচ্ছা, এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকে, যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো। আমি কমেন্ট করলেই বুঝতে পারবো যে তোমরা এতদূর দেখেছো। মিশরের রাজধানীর নাম, মিশরের রাজধানীর নাম তোমরা একটু প্রত্যেকে কমেন্ট করে দেবে। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। সহজ প্রশ্ন আছে, প্রত্যেকে কমেন্ট করবে। 27 নম্বর দেখো, সম্প্রতি প্রকাশিত ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল 2024 র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? গ্রিন বিল্ডিং কাউন্সিল বলতে কি, বর্তমানে যে গ্রিন বিল্ডিং তৈরি করা হচ্ছে, অর্থাৎ বিল্ডিংয়ের দেওয়ালে, প্রাচীরে, ছাদে চারদিকে সবুজ গাছ থাকছে, ঘাস লাগানো থাকছে, সেই সব বিল্ডিংগুলোর তালিকায় ভারতের স্থান হচ্ছে তৃতীয়। প্রথম স্থান হচ্ছে চায়না, দ্বিতীয় স্থান কানাডা, থার্ড হচ্ছে ভারত, ঠিক আছে। 28 সম্প্রতিকে মুম্বাই ওপেন টেনিস প্রতিযোগিতা 2025 মহিলা টেনিস অ্যাসোসিয়েশনে 125 সিরিজের সিঙ্গেল খেতাব জিতলেন।
অর্থাৎ 125 সিরিজ বলতে কি, এই যে মুম্বাই ওপেন টেনিস প্রতিযোগিতা যেখানে 125 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, সেখানে এটাই হচ্ছে ভারতের একমাত্র মহিলা টেনিস টুর্নামেন্ট। এর বাদ দিয়ে অন্য কোনো মহিলা টেনিস টুর্নামেন্ট ভারতে নেই। তো যেখানে জয়ী হয়েছেন জিল টিচম্যান, নাম কি, জিল টিচম্যান। এটি হলো ভারতে আয়োজিত একমাত্র টেনিস প্রতিযোগিতা। সুইজারল্যান্ড এর জিল টিচম্যান থাইল্যান্ডের মঞ্চাইয়া সংকাউকে পরাজিত করে জয়ী হয়েছে। ঠিক আছে, জিল টিচম্যান কোথাকার, থাইল্যান্ডের, সুইজারল্যান্ডের। চলো 29 হচ্ছে সম্প্রতি কোথায় নৌসেনা প্রমুখদের 2025 সালের সম্মেলন আয়োজিত হলো। অর্থাৎ নৌসেনা প্রধানদের নিয়ে একটা সম্মেলন বা নেভি চিফ কনফারেন্স। ঠিক আছে, এটা আয়োজিত হলো কোথায়, পারাদ্বীপ, নিউ দিল্লি, গোয়া নাকি চণ্ডীপুর? কারেক্ট আনসার হবে নিউ দিল্লিতে। চলো 30 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তাদের HJT-36 জেট ট্রেনার এর নাম কি রেখেছে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, HIHAL, হেল, যে শেয়ারটা আমরা শেয়ারের নাম জানি হেল। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তাদের HJT জেট ট্রেনার বলে একটা জেট আছে, সেই জেটের নামটা তারা কি রেখেছে? জেটের নাম রেখেছে ইয়াসাস, ইয়াসাসি ভাবা, ইয়াসাস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 30টা প্রশ্ন শেষ হয়ে গেল। আজকে 30টা প্রশ্ন ছিল। ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আমরা প্রত্যেক দিন আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে প্রত্যেক দিন 5টা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে থাকি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, তাহলে দেখতে পাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলেও আমরা প্রত্যেক দিন 5টা করে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট দিয়ে থাকি। তো অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করো। থ্যাংক ইউ, ভালো থেকো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।